মণ্ডলকে চাপিয়ে বেড়ানো প্রতীক মণ্ডলকে আপনাদের হাতে তুলে দিয়েছি। আপনারা তাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করে আইনসভার মধ্যে পাঠাবেন। আইনসভার মধ্যে গিয়ে দলিতের কথা বলবে, আদিবাসীর কথা বলবে, হিন্দুর কথা বলবে। ভারতীয় ফুটবলের অন্যতম সেরা রেফারি প্রতীক মণ্ডল। তিনি সমগ্র বাঙালির কাছে অনুপ্রেরণা। প্রতীক মণ্ডল মানেই সমাজসেবা, প্রতীক মণ্ডল মানেই সৌজন্যতা। তবে তিনি শুধু মাঠেই নিজেকে সীমাবদ্ধ করে রাখেনি, সমাজের মুখ হয়ে রাজনীতির মঞ্চে শিরদাঁড়া সোজা করে উঠে দাঁড়িয়েছেন মানুষের জন্য। তবে তিনি রাজনীতির জন্য আইএসএফকে কেন বেছে নিলেন? আইএসএফই কেন রাজনীতির জন্য? তোমার চোখে আইএসএফ এর ভবিষ্যৎ কি? প্রতীক মণ্ডল কি আদৌ বামপন্থী? অভিষেক বাবুর মতো একজন নেতৃত্ব যদি এই কথা তার মুখ থেকে বেরোয়। নমস্কার। আর আজকে স্পষ্ট কথার এই পডকাস্টে যাকে আমরা আমাদের মধ্যে পেয়েছি, আমাদের ভারতবর্ষের অন্যতম সেরা রেফারি প্রতীক মণ্ডল, এবং তার সাথে বর্তমানে তার একটা আলাদা পরিচয় রয়েছে। তিনি মিনাখা বিধানসভার আইএসএফ প্রার্থী। আজকের প্রতীক মণ্ডলকে আমরা আমাদের পডকাস্টে পেয়েছি। প্রতীক দাকে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের পডকাস্টে। দেখো দাদা, কখনোই মানে 2026-এর এপ্রিল মাস মানে মার্চ মাস পর্যন্ত আমি অন্তত ভাবিনি যে আমি কখনো রাজনীতি করব। ফুটবলটা একটা ভালোবাসার জায়গা এবং ভালোবাসা সেখান থেকে সেটা আস্তে আস্তে পরে নিজের প্রফেশনের জায়গা হয়েছে। মানে সে ভালোবাসতাম বলেই হয়তো সেটা সেই ভালোবাসা থেকে রিটার্ন পেয়েছি আমি। সেখানে দাঁড়িয়ে ফুটবলের সাথে একটা নেশা ছিল যে মানুষের জন্য কিছু করার, এবং আজকে রাজনীতি করব কখনো ঠিক করিনি। তাই মানুষের জন্য কাজটা কিন্তু করার যে নেশা ছিল সেখান থেকে কাজটা করেছি, কখনো রাজনীতি করবো বলে সেই কাজটা করিনি। তো এর আগে যখন যেরকম পেরেছি আমাদের সাধ্যমতো আমরা, শুধু আমি একা নয়, উদ্যোগটা আমি নিতাম, আমার বন্ধু বান্ধব যারা আছে, তুমি সেটা ভালো করে জানো। তুমি বিভিন্ন রকম অ্যাক্টিভিটি যখন আছো এবং তুমি করছো, তোমার একটা টিম লাগছে। তো সেখানে আমার বন্ধুরা যথেষ্ট আমাকে, শুধু বন্ধু না, আমার এলাকার যারা আমার ভাইয়েরা, তারা সবসময় কম বেশি আমাকে সাহায্য করেছে এবং আমার পাশে এসে দাঁড়িয়েছে, এবং সবার সহযোগিতায় আমরা চেষ্টা করেছি মানুষের জন্য কাজ করার। তো সেই নেশা একটা ছিল, এবং নেশা সেই কাজ করতে গিয়ে বিভিন্ন রকম প্রতিকূলতা দেখেছি। সেটা তুমি আর্থিক প্রতিকূলতা বলো, এবং বিভিন্ন রকম যখন আমরা করছি, বর্তমানে রাজনৈতিক একটা ব্যাপার সব কিছুতেই মানে এসে যায়। তো সেগুলো প্রতিকূলতা ছিল। তো সেগুলো নিয়ে চিন্তা করতাম যেগুলো যদি কখনো বৃহৎ আকারে করার চেষ্টা করতে পারি। তো সেটা কনসেপ্টটা ছিল যে বড় কিছু করার, কিন্তু হঠাৎ করে সেখানে রাজনীতিতে যখন আমার কাছে প্রস্তাব আসলো, তো দেখলাম যে এখানে দাঁড়িয়েও মানুষের জন্য করা যেতে পারে এবং এই প্ল্যাটফর্মটা অনেক বড় হবে। তো সেজন্যই আমি কিন্তু তোমাকে দেখেছি যে তুমি মানে ফুটবল মাঠ তো রয়েছে, সোশ্যাল ওয়ার্কের জন্য প্রচুর বিখ্যাত একজন মানুষ মিনাখাতে। আমফান থেকে শুরু করে কোভিড, নিজে ঝাঁপিয়ে পড়ে নিজের সর্বস্ব দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করেছো। এই মানসিকতা শুরুটা কি থেকে হয়েছিল? দেখুন, বিখ্যাত আমি আবার এটা বিখ্যাত না, আমরা ছোট পরিসরেই করেছি, যখন যা চেষ্টা পেরেছি করেছি। তো এটা মানসিকতা বলতে একটা পারিবারিক, আমার পরিবার, কখনো আমি পরিবারকে দেখেছি, আমার বাবাকে আমি দেখেছি যে কখনো কারো কেউ বিপদে যখন থাকে, তা নিজেরটা কখনো ভাবেনি যে আগে ওর বিপদটাকে দেখতে হবে, যে মানে আমার কি হবে এটা কখনো ভাবেনি। ঠিক আছে, যে আমার যা হবে সে তো দেখা যাবে। তো এই যে বাবাকে দেখা, সেখান থেকেই বাবার আদর্শে হয় না, বাবার কাজকর্ম সেটা ছেলে মেয়ের মধ্যে সেটা আসে এবং সেটা প্রভাবিত করে ছেলে মেয়েকে। তো সেখান থেকে দাঁড়িয়ে দেখতাম যে হ্যাঁ, সত্যিই বিপদের সময় মানুষের জন্য করা উচিত। তো সেখান থেকেই এদিকে আসা। এবং এখান থেকে না আমার একটা বিষয়, মানে তোমার পডকাস্টটা যখন করব তার আগে তোমার ব্যাপারে যখন স্টাডি করছিলাম, তো সেই জায়গা থেকে আমার একটা প্রশ্ন তোমাকে খুব করতে ইচ্ছা করছিল যে যারা স্টেজে উঠতে পারে না, মানে যেই সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব স্টেজে উঠতে পারে না, তাদের কোনো পথ থাকে না, তাদের গায়ে একটা সমাজসেবীর তকমা লাগানো হয় যে বিশিষ্ট সমাজসেবী ইনি। তো আদৌ কি তারা
সমাজের জন্য প্রযোজ্য? তোমার কি মনে হয়? তুমি তো একজন প্রকৃত সমাজসেবী। আমি তোমার রাজনৈতিক কেরিয়ারের জায়গা বা আলাদা কিছুতে যাচ্ছি না। তোমার কি মনে হয় এই বিষয়টা নিয়ে? দেখুন, সমাজ সেবা বলতে সমাজ সেবা বিভিন্নভাবে করা যায়। তো সেটা যে যার মতো পরিসরে তারা করার চেষ্টা করে। আপনি সমাজের আপনার পাড়ার দুটো দুস্থ মানুষকেও যদি তাদের পাশে দাঁড়ান, তো সেটাও একরকম সমাজসেবা, মানে তারা একটা সমাজের পার্ট। তো সমাজসেবী তকমাটা যে আমরা দেয়, সেটা সেই আঙ্গিকেই হয়তো তারা দেয়, এবং এটা চলে আসছে আমাদের সমাজের সঙ্গে বা আমাদের রাজনীতিতে এটা ঢুকে গেছে যে এটা একটা পরিচয় সমাজসেবী। কারণ রাজনীতিটাকে সমাজসেবা বলেই আমরা মানি, যে সমাজের সেবা করার জন্যই রাজনীতি যারা রাজনীতিবিদ হয় তারা করে, কিন্তু সেটা বর্তমানে কতটা আছে সেটা নিয়ে আমার সংশয় আছে। আমি এখান থেকেই তোমাকে প্রশ্নটা করলাম এই কারণে যে কিছু পাওয়া যাচ্ছে না, কিন্তু সমাজসেবীর তকমাটা গায়ে দিয়ে দেওয়া খুব সহজ ব্যাপার, যেটা প্রকৃত খুব কঠিন ব্যাপার। এই বিষয়টাই যে অনেকে আছে সমাজসেবার সাথে যুক্তই থাকে না, কিন্তু তাদের পরিচিতি, তাদের গাম্ভীর্যতা, এই সমস্ত বিষয় নিয়ে তাদের গায়ে তকমাটা দেওয়া হয়। যাই হোক, এখান থেকে আমি তোমার কাছে জানতে চাইবো যে ফুটবল মাঠ ছেড়ে রাজনীতিতে কেন, মানে কি ভাবনা ভেবে? না, আমি আবারও বলছি, একটাই, মানে আমার তো কখনো এরকম পরিকল্পনা ছিল না যে আমি রাজনীতি করব, কখনো ভাবিও নি। হঠাৎ করে আমার কাছে যখন অপরচুনিটিটা আসে, এই মানে বললাম মার্চ মাস পর্যন্ত, 2026-এর মার্চ পর্যন্ত আমার রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। আমার কাছে যখন প্রস্তাব আসে, এবং ব্যক্তিগতভাবে আমি বলি, মানে রাজনীতির আঙ্গিকে নয়, বা আমি আজকে আইএসএফের সঙ্গে দাঁড়িয়েছি বলে, আইএসএফের কর্মী হিসাবে নিজে আছি বলে বলছি না। আমাদের যিনি চেয়ারম্যান আইএসএফের, মাননীয় নওশাদ সিদ্দিকী সাহেব, ওনাকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি। আমি না, আমার মনে হয় পশ্চিমবঙ্গের আপনি কম বেশি যারা বিরোধী, মানে আইডিওলজিক্যাল মানে থাকতে পারে, ওনার দলের সঙ্গে তার নীতি আদর্শ নাও যেতে পারে, বা ওনার দলকে তারা ভোটটা নাও দিতে পারে, তিনি হয়তো অন্য কোনো রাজনৈতিক দলের ভোটার, তারাও কিন্তু স্বীকার করে যে অ্যাজ এ ম্যান হি ইজ বেস্ট। ওনার কথাবার্তা, ওনার মানুষের পাশে দাঁড়ানো বা ওনার দৃষ্টিভঙ্গি, এগুলো আমাকে আকৃষ্ট মানে আগে থেকেই করতো। মানে একজন সাধারণ পশ্চিমবঙ্গ বাসী হিসাবে আমাকে মানে ওনাকে আকৃষ্ট করতো। তো সেই জায়গা দাঁড়িয়ে যখন মানে ওই জায়গা থেকে অপরচুনিটিটা আসে, তো সেটা আমি গ্রহণ করেছি। আমার পরবর্তী যে প্রশ্নটা ছিল তার কিছুটা উত্তর আমি পেলাম, আর কিছুটা উত্তর থেকে গেল যে আইএসএফই কেন রাজনীতির জন্য? না, আইএসএফ দেখুন, আমার কাছে কথা হচ্ছে, আমি মানে রাজনীতিতে এসছি, আবারও বলছি, আমার চিন্তাভাবনায় ছিল যে কাজটা ছোট ছোট করে করতাম সেটা একটু বৃহৎ আকারে করার। কারণ মানুষ সেটাকে অন্যভাবে বলতেও পারে যে রাজনীতিতে আমি ক্ষমতার জন্য এসেছি, সেগুলো একটা পার্ট। মানে যখন আমি রাজনীতিতে আসবো, মানে তার সঙ্গে যা যা যুক্ত আছে সেগুলো আমার সাথে জড়াবে, এগুলো খুবই ভালো। কিন্তু আমার যে উদ্দেশ্য, মানে আমি যেদিন ওই কাজগুলো করতাম, সেদিন কিন্তু আমি রাজনীতির জন্য মানে করিনি আমি। তাহলে সেই মানসিকতা, এটা অন্তত আমি সাধারণ মানে মানুষকে বলতে পারি যে আমার মধ্যে ওই টেন্ডেন্সিটা ছিল বা আছে, বা আগামী দিনও থাকবে। তো সেটা চেঞ্জ হওয়ার নয়। তো সেই জন্যই রাজনীতিতে যখন আমার কাছে অপরচুনিটি আসে, আমি সেটা গ্রহণ করেছি। এবার তুমি বলতে পারো যে আইএসএফ কেন? ওই যে বললাম, আইএসএফের তরফ থেকেই আমার কাছে যখন যোগাযোগ করা হয়, আর কেউ হয়তো যোগাযোগ করেনি। আমি মানে আজকে দাঁড়িয়ে বলছি না, মানে আমি মার্চ মাসে বা এপ্রিল মাসে দাঁড়িয়ে বলছি যে আমি তখন একজন রাজনীতির লোক ছিলাম না। তাহলে আমার কাছে যখন প্রস্তাব এসছে, আইএসএফের তরফ থেকে এসছে, এবং মানে জায়গাটা যে মানুষটাকে আমি পছন্দ করি, যে মানুষটা একটা দল চালাচ্ছে, সেই দলটার থেকে প্রস্তাব এসছে, তাই আমাকে দ্বিতীয়বার আমি আর ভাবিনি। হয়তো আলাদা একটা, আমি যখন কাউকে পছন্দ করি, তার নীতি আদর্শগুলো আমার ভালো লাগে, তাহলে তখন তো সেই দলটার প্রতি আমার মানে যখন প্রস্তাব আসবে, আমি তো ভাববই, মানে এক পা এগোবই। অন্য কোনো দল হলে হয়তো অনেক কিছু চিন্তা ভাবনা করতে হতো। এই মানুষটাকে যেহেতু পছন্দ করতাম, তাই দ্বিতীয়বার ভাবিনি। মানে আমি ওই সময়ের কথা বললাম, আজকের দিনে দাঁড়িয়ে আমি আইএসএফের একজন কর্মী। তোমার চোখে আইএসএফ এর ভবিষ্যৎ কি? আমি আবার বলছি, ভবিষ্যতের জন্য আমি কিছু, মানে আমার ভবিষ্যতের জন্য বা আইএসএফ এর ভবিষ্যতের জন্য কিন্তু আমি আমার মিনাখা বিধানসভায় মানে করছি না। আমরা মানুষের ভবিষ্যতের কথা চিন্তা করবে রাজনীতি নেমেছি, যে মানুষের ভবিষ্যৎটা কি হবে, তাতে তার জন্য আমরা আছি। তাতে আইএসএফ এর ভবিষ্যৎ সেখানে ভাবার কিছু দরকার নেই। মানুষের ভবিষ্যৎটা ভালো হলেই আমরা হ্যাপি। মানুষের প্রশ্ন, প্রতীক মণ্ডল কি আদৌ বামপন্থী?
আমি কখনো রাজনীতি করিনি, আমি বামপন্থী বলবো কি করে নিজেকে, আমি এখন বামপন্থী হতে শুরু করেছি। কতটা সহযোগিতা পেয়েছো ভোটের সময় বামপন্থীদের থেকে? করেছেন আমাদের প্রত্যেকটা মানে বামফ্রন্টের সমস্ত শরিক দল, তারা তাদের মতো করে সাধ্য মতো করে সাহায্য করেছে। ব্যক্তিগতভাবে জানতে চাই, ক্যামেরার সামনে বড় ভাইজানের সাথে কখনো সাক্ষাৎ হয়েছে? হ্যাঁ, কেন হবে না, উনি আমাদের দলের প্রতিষ্ঠাতা। এখন হয়তো দল সামলাচ্ছেন মাননীয় নওশাদ সিদ্দিকী সাহেব, কিন্তু দলের প্রতিষ্ঠাতা হিসাবে ওনার সঙ্গে তো। কি পেপটক পেয়েছো ভোটের আগে যখন প্রথম দেখা হয়েছে? দেখুন, পেপটক বলতে আমি উনি আমার মানে শ্রদ্ধেয় ব্যক্তি, উনি একজন, উনি আমাকে যখন ওনাদের সামনাসামনি আমি বসি, কারণ আমি তো রাজনীতির লোক ছিলাম না, তো সবই একটা থাকে, ভয় থাকে, তো ওনার একটাই বক্তব্য ছিল যে সাধারণ মানুষের জন্য আমাদের লড়াইটা। কোনো আপনি একটা হিন্দু বাড়ির ছেলে, আমি একটা সনাতনী হিন্দু বাড়ির ছেলে, তো সেখানে দাঁড়িয়ে রাজনীতিতে ধর্মের জায়গাটা কখনোই আসবেন না। উনি একটা ধর্মীয় জায়গা থেকে বিলং করেন, তো উনি কখনোই এখনো অবধি ওই ধর্মীয় এটাকে রাজনীতির সঙ্গে আমি এখনো কখনো মেলাতে দেখিনি, দুটো পার্টকে সম্পূর্ণ আলাদা রাখেন। দুর্দান্ত বিষয়। আর ছোট ভাইজানের সাথে তো সবসময় প্রায় তোমার কথা হয় আমি যতদূর জানি, তো তার থেকে ভোটের আগে তাকে দেখে আইএসএফ এ আসা, তার থেকে ভোটের আগে কি পেপটক পেয়েছিল মনে আছে? মানে এরকম খুব গুরুত্বপূর্ণ কথা যেটা তোমার মনে এখনো থেকে গেছে? না দেখুন, ওনার একটাই কথা, যে মানুষের জন্য লড়তে হবে এবং মানুষের জন্য লড়তে হবে, এবং সবচেয়ে বড় কথা ওনার যেটা আমার ভালো লেগেছেন, উনি কিন্তু কাজটাকে প্রায়োরিটি দেয়, যে ব্যক্তিগত জীবনে আমার যে কাজ, সেই কাজটা করতে হবে, শুধু আমি বলেন না, সবার ক্ষেত্রে কাজের সাথে মানুষের সেবা, এই জিনিসটা খুবই মানে ভ্যালিড পয়েন্ট। আমি যখন কাজ না করব, আমার একটা ফ্যামিলির যে প্রয়োজনগুলো, সেগুলো আমি কীভাবে মেটাবো? তো কাজের জায়গাটা কিন্তু আমাদের নওশাদ সিদ্দিকী সাহেব যিনি আছেন, তিনি কিন্তু পরিষ্কার প্রত্যেককে বার্তা দেওয়া আছে, আগে নিজের কাজটা করুন, নিজের ফ্যামিলিকে, এবং তারপরে গিয়ে মানুষের এটা করতে। আর নইলে এটা থেকেই প্রশ্ন আসে যে যদি আপনি কাজ বাদ দিয়ে সব মানে এটা করেন, তখন আপনার সংসার যখন আপনার পরিবারের যারা আছে তাদের মানে প্রয়োজন যখন আপনি মেটাতে মানে পারবেন না, সেখানে সমস্যা হবে, বা যদি মেটাতে গেলে আপনাকে অসৎ রাস্তায় আপনাকে হাঁটতে হবে। একদমই, এটা একটা দুর্দান্ত বার্তা। এটা বার্তাটা ওনার পরিষ্কার আছে, দুর্দান্ত। আর আমরা দেখেছি যে উনি চিরকাল মানে মাননীয় নওশাদ সিদ্দিকী সাহেব, তিনি চিরকালই সৌজন্যতার রাজনীতির কথা বলে, আর সেই সমস্ত কিছুটাই আমি প্রচারে তোমাকে দেখতে পেয়েছি, মানে সেই সৌজন্যতা বোধটা বজায় রেখে তুমি প্রচার করেছো। তোমার মুখে হাসি ছাড়া কখনো আমি রাগ দেখিনি, চিন্তা তো দেখিনি যে প্রতীক মণ্ডল খুব চিন্তায় রয়েছে, বা আমাদের প্রতীকদা, মাঠের প্রতীকদা খুব চিন্তায় রয়েছে, এরকম দেখিনি। তো এই জায়গাটা তোমায় কতটা টাচ করেছে? দেখুন, আমি আবারও বলছি যে ওই তুমি যেটা বলছো যে আদর্শগতভাবে আমি নওশাদ সিদ্দিকীকে পছন্দ করি, মানে আমার সাথে আমার কনসেপ্টের সঙ্গে কোথায় মানে ম্যাক্সিমাম জায়গাটা মেলে, তো সেখানে দাঁড়িয়ে মিনাখায় যখন ভোটে লড়েছি, আমরা জেতার জন্য কিন্তু নামিনি, মানুষের জন্য লড়াই, রাজনীতির প্ল্যাটফর্মে নেমেছি, মানুষ জিতে যা রায় দেবে সেটা মাথা পেতে নেবো, এবং সমস্ত মানুষের সঙ্গে চেষ্টা করেছি আমার 2,10,15,000 যা 20,000 যা ভোটার আছে প্রত্যেকের কাছে পৌঁছানো যায়। একটা বিধানসভা একটা অনেক বড় এরিয়া, আমি আমার সাধ্য মতো আমার যেটা সাধ্য হয়েছে আমি করেছি। মানুষ যেটা ভালো মন্দ যেটা বুঝেছে, মানুষের হয়তো সেই বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারেনি প্রতীক মণ্ডল, তাই মানুষ তবু বলবো মানে 1.5 মাসে 1.5 মাসের মধ্যে নেমে প্রতীক মণ্ডলকে রাজনীতির জায়গায় একদম নতুন একটা মুখ, তাকে 57,000-58,000 মানুষ বিশ্বাস করেছে। আমার কাছে এটা অনেক বড় মানে পাওনা, আমি সেটাকে আমি থ্যাঙ্কফুল তাদের কাছে যে তারা অন্তত আমাকে বিশ্বাস করেছে এই 58,000। এবং আগামী দিনে আমার কার্যকলাপ, আগামী দিনে মানুষ সেই বিশ্বাসের জায়গা নিশ্চয়ই আমি আরও অর্জন করতে পারবো। আগামী দিনে মানুষ যদি সেই বিশ্বাস করে, তাহলে আগামী দিনে সে মানে বার্তা মানুষ ভোটের বাক্সেই সেটা দেখাবে। আর সৌজন্যের জায়গা যেটা বলছি, আমি বলছি আমার প্রচুর বন্ধুবান্ধব, আমার ছোট ভাই, আমার আত্মীয় স্বজন, তারা বিজেপি করে, এখন অনেকে তৃণমূল করে, প্রত্যেকের সঙ্গে আমি কিন্তু মানে কেউ ডিস্টেন্স মেনটেন করতে চায়, কিন্তু আমি করিনি বা আমি করতে দিই না। তো আমার কাছে কথা এটা সৌজন্য, সামাজিক সম্পর্কটা, আমি আবারও বলছি যে সামাজিক সম্পর্কটা সম্পূর্ণ আলাদা। এখানে রাজনীতিটা আসতে দেওয়া মানেই এই সমাজের অবক্ষয়টা ওখান থেকেই শুরু হচ্ছে, সমাজের অবক্ষয়টা ওখান থেকেই শুরু হচ্ছে, যে রাজনৈতিক নীতি আদর্শের যে মানে দূরত্ব, সেটা আলাদা হতেই পারে, আলাদা থাকতে ভিন্ন মত থাকতে পারে,
কিন্তু সেটা যখন সামাজিক জায়গায় এসে সেটা যখন সামাজিক সম্পর্ক নষ্ট করছে, সেখান থেকেই মানুষের মধ্যে সমস্যা শুরু হচ্ছে। এবং আমরা যারা নেতৃত্ব দিচ্ছি বা আমরা যারা আছি একটু মানে নেতৃত্ব দেওয়ার মতো জায়গায়, তারা যদি এটা করতে থাকি তাহলে সাধারণ কর্মীরাও কিন্তু আরও বেশি করে এটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তো এই জায়গাটা আস্তে আস্তে করে আগে একসময় আমি অন্তত দেখিনি, আমি যখন ছোট ছিলাম তখনও দেখেছি যে পাড়ার চায়ের দোকানে মানে সিপিএমের কাকুটা কিংবা বিজেপির কাকুটা একসঙ্গে বসে চা খাচ্ছে, পেপার পড়ছে, দেখে বড় হওয়া। আজকের দিনে কোথাও গিয়ে যেন সেটা হারিয়ে গেছে। যে আমি একটা দল করি, ও আলাদা একটা দল করে, মানে ওর সাথে রাস্তায় গেলে কথা বলা যাবে না। তো এই জায়গাটা ভালো মন্দ আমরা জিজ্ঞেস করতে পারি, আর রাজনৈতিক আলোচনা নয়। আমার বাড়িতে একটা সমস্যা হলে যদি তার সাথে আমি শেয়ার করতে পারি বা তার থেকে যদি কিছু সুবিধা পাই সেটা পেতে পারি, এটা সামাজিক সম্পর্ক। তো আমার এরকম প্রচুর বন্ধু বান্ধব আছে। আমি সন্ধ্যাবেলা যখন বাড়ি যাই, বাড়িতে গিয়ে আমি যেখানে বসি সেখানে আমার অনেক ভাইরা আছে, যারা দাদা আছে, বন্ধু, তারা বিজেপি। আমরা একসাথে বসে হয়তো কেউ চা খাচ্ছে, কেউ চা অফার করলো, কেউ কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, বোতল থেকে আপনাকে দিল, আমরা খেলাম, এটা করি। এবং আমি আশা করছি আগামী প্রজন্ম, আমরা যারা এই প্রজন্মে যারা আছে প্রত্যেকে তো আছি যারা, তারা আগামী দিনে একটা নতুন বাংলা তৈরি করার আমরা স্বপ্ন দেখছি। জানি না সে স্বপ্ন সত্যি হবে কিনা। না, দুর্দান্ত নিশ্চয়ই হবে। এবং আমাদের প্রত্যেকের প্রার্থনা থাকবে তোমার মতো একজন মাঠের মানুষ যে খুব সহজেই এত মানুষের সাথে মিশে যেতে পারলো। মানে আমি যখন ভিডিওগুলো তোমার দেখতাম, প্রচারের ভিডিওগুলো, যে কত মানুষ তোমার আসার অপেক্ষায় থাকতো। কেউ ডাবের জল নিয়ে অপেক্ষা করছে, কেউ কোল্ড ড্রিঙ্কসের বোতল মাজা নিয়ে অপেক্ষা করছে। তো এই বিষয়গুলোকে তুমি একটা পরিবারের মতো যেন তোমার জন্য অপেক্ষা করছে তারা, তুমি কখন আসবে। আমি জেতা হারার জায়গাটায় যাচ্ছি না, কিন্তু কোনো একটা জায়গা থেকে তুমি অনেক মানুষের মনে জায়গা করে নিয়েছো। এই বিষয়টাকে, এই পরিবারের মতো বিষয়টাকে তুমি কিভাবে দেখো? এটাই তো, এই ভালোবাসাটা মানে মানুষ যে দিয়েছে, আমি তাদের জন্য কৃতজ্ঞ। মানে একদম সত্যি বলছি, মানে কোথাও গিয়ে নিজের লোকেরাও হয়তো মানে এতটাও অপেক্ষা করতো না, হয়তো বিরক্ত হতো। আমি এই ভোটের পরের কথা বলছি, একটা মিটিং ছিল আমাদের, মানে একটা বুথ লেভেল মিটিং। তো সেখানে আমার যাওয়ার কথা ছিল 8টায়, আমি অন্য একটা মিটিংয়ে আটকে গেছি। রাত্রি 10:30টায় সেখানে পৌঁছলাম। মানুষগুলো 2.5 ঘন্টা, রাত্রি 10:30টায় যখন খেয়ে দিয়ে শুয়ে পড়ার কথা, মানুষগুলো অপেক্ষা করছে। এই যে মানুষগুলোর ভালোবাসা, এর প্রতিদান মানে এই ভালোবাসার রিটার্ন কিছু ফেরত দিতে গেলে তখন মনে হয় যে না, আরও একটু কষ্ট করা যায় এনাদের জন্য। এই ভালোবাসার প্রতিদান হিসাবে কষ্ট করা যায় বা মানুষের পাশে থাকার চেষ্টা করা যায়। পরিবারের লোককে তো প্রচুর কিছু সহ্য করতে হচ্ছে। হ্যাঁ, সহ্য মানে রাজনীতিতে আসা প্রথমে কেউ তো রাজি হয়নি, পরে সবাই কম বেশি সাপোর্ট করলেও মানে ওয়াইফ এখনও এর বিরুদ্ধে, এখনও লড়াই চলছে, লড়াই চলছে। তবে লড়াইটা একটু কমেছে। আমি জানি না আগামী দিনে লড়াই কোথায় শেষ হবে। ভালো, সেটাও একটা মানে বাইরেও রাজনৈতিক লড়াই, ঘরে নিজের ওয়াইফের সাথেও লড়াই, সেটাও এনজয় করছি আর কি। দুর্দান্ত বিষয়। এবং প্রতীকদা, একটা কালচার গোটা বাংলা জুড়ে এখন খুব চলছে, ডিম ছোড়া। এই বিষয়টাকে মানে আমি তো মানতে পারি না, আমাদের আলোচনা বলেই বিষয়টা একদম ক্লিয়ার করতে চাইছি, যে বিষয়টাকে আমি অন্তত মানতে চাই। তুমি কিভাবে দেখছো এই যে ডিম ছোড়ার বিষয়টাকে? দেখো দাদা, আমি আবারও বলছি, এই সমাজের যে আমি অবক্ষয়টা বললাম না, এর জন্য আমি আবারও বলবো আমাদের মতো রাজনীতিবিদরাই দায়ী। মানে আমরা সমাজকে, আমরা চাইলে যখন আমার জায়গায় দাঁড়িয়ে আমার কথা 5 জন শুনছে বা 5 জন মানছে, তখন সঠিকটা শোনানোটাই আমার দায়িত্ব, কর্তব্যের মধ্যে পড়ে। আমি আমার স্বার্থ দেখতে গিয়ে যখন ভুল বার্তাটা দিচ্ছি, ওইটা কিন্তু সমাজের মধ্যে এফেক্ট পড়ছে। আজকে ধরুন আমি কাউকে বললাম যে এই ও বিরোধী দল করতো, হয়তো তিনি খারাপ কাজ করেছেন, আজকে আমি যদি বললাম যে যাও গিয়ে ডিম মারো, ওরা কিন্তু চলে যাবে। যারা আমাদের দলের কর্মীরা আছে তারা চলে যাবেন। আজকে যদি আমি বলি যে এটা করো না বা করা যাবে না, এটা সমাজের জন্য ভালো নয়, যেটা অন্যান্য দলের নেতৃত্বরা, ঊর্ধ্বতন নেতৃত্বরা বারবার কিন্তু বার্তা দিচ্ছে, আমি তাদের বলছি, তাদের জায়গা দিয়ে বলছি না। কিন্তু আস্তে আস্তে ধরুন এটা একটা স্ট্রাকচার, ধরুন মানে রাজ্য থেকে জেলা থেকে বুথ লেভেল পর্যন্ত। তো এই মাঝখানে এই বার্তাটা আস্তে আস্তে কোথাও মাঝখানে না বিলীন হয়ে যাচ্ছে। এবং সাথে বিলীন যে হয়ে যাচ্ছে, সেটা আমাদের স্বার্থে হয়তো আমি ভাবছি যে ওই ছেলেগুলো, এটা আমার দলের কর্মীরা এটা করতে যাচ্ছে বা করতে চাইছে, এটা যদি আমি আটকাই তাহলে হয়তো আর আমার সাথে থাকবে না, তাই ওরা যা পারছে করুক। এইটা মানে আমরা ভাবছি না যে এটা কিন্তু সমাজকে একটা অন্যদিকে নিয়ে যাচ্ছে।
আজকে আমি ভাবছি না যে আমরা রাজনীতিবিদরা আজকে আমি ক্ষমতাশীল, আমি ক্ষমতায় আছি, আগামী দিনে ক্ষমতা তো চিরস্থায়ী নয়, ক্ষমতা পরিবর্তন হবেই, মানুষ শেষ কথা বলবে। কেউ 34 বছর, কেউ 15 বছর, কেউ 50 বছরও থাকতে পারে, কেউ 5 বছরেও চলে যেতে পারে। তাহলে সেখানে ক্ষমতা যখন চিরস্থায়ী নয়, তাহলে ক্ষমতার জায়গা দাঁড়িয়ে আজকে এই যে আমি যে সমাজকে যেটা বার্তা দিয়ে গেলাম ডিম ছোঁড়া যায় রাজনীতিবিদদের উপরে, আগামী দিনে তো আমার সাথেও হতে পারে। আজকে আমি ক্ষমতায় আছি, আমি আমার কর্মীদের বললাম যে এটা করো, আগামী দিনে এই কর্মীরাই কিন্তু আমার অন্য দলে চলে যাবেন, এবং এদের মধ্যে যে বার্তাটা আজকে থাকলো, কর্মীরা তো মানে সাধারণ কর্মীরা ট্রান্সফার হয় এদিকে যখন কিছু মানুষ আছে, তো তারা এই যে এটা শিখলো আমার থেকে, ওরাই তখন বলবে এই প্রতীকদা তো ডিম ছুটতে বলেছে, আজকে প্রতীকদাকে ডিম ছোট। তাহলে এই জায়গাটা আমাদের মতো যারা রাজনীতি করছি, আমরা যারা মানুষের সঙ্গে মিশে আছি, মানুষের ভালোবাসা পাচ্ছি, তাদের মনে মানুষকে সঠিক জিনিসটা পৌঁছানো আমাদের উচিত, যে সমাজকে একটা নতুন জায়গায়। সাথে এই যে একটা তুমি রিসেন্ট দেখবে বারুইপুরের একটা ঘটনা, প্রসেনজিৎ বলে ছেলেটি, এটা ফুটবলার, উদীয়মান ফুটবলার, ফুটবল খেলে বাড়ি গেল, ফুটবল মাঠে প্রচুর গন্ডগোল হতেই পারে, ওখানে গন্ডগোল হবেই। তো সেখানে দাঁড়িয়ে ওই বয়সে, যে বয়সে আমরা ওই বয়সে যেখানে খেলাধুলার পরে গন্ডগোল হলে বাড়ি চলে যেতাম, পরের দিন আবার একসাথে খেলতে যেতাম, তাই না? সেখানে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে মার্ডার পর্যন্ত করার মতো মেন্টালিটি চলে আসছে। তাহলে সমাজটা কোন দিকে এগোচ্ছে? আজকে মানে আমাদের নারীরা এখানে সুরক্ষিত না, এর জন্য আমরা দায়ী। কারণ কি, ছোট ছোট জিনিসগুলো যখন এখন প্রত্যেকটা মানুষ না রাজনীতির সঙ্গে জড়িয়ে আছে, প্রত্যেকটা মানে এলাকার কম বেশি কেউ না কেউ একটা আইডেন্টিটি পরিচয় থাকে, রাজনীতি মানে কোনো একটা রাজনীতির কর্মী হয়তো অ্যাক্টিভ না থাকলেও মানে নীতি আদর্শে বিশ্বাস করে, সেটা মানুষ জানে যে এই মানুষটা বিজেপিকে সাপোর্ট করে, হয়তো অ্যাক্টিভভাবে রাজনীতিটা না করে। এই যে জড়িয়ে যাচ্ছি রাজনীতির সঙ্গে, এই জড়ানোর সাথে সাথে না আমি যে অন্যায় করছি, আমি একজন সাধারণ কর্মী, আমি আইএসএফটা করি, আমি ভুল কাজটা করছি, করার পরে না আমি ফোনটা করছি আমার নেতাকে, হ্যাঁ পুলিশ এসেছিলো, এরকম ঝামেলা হয়েছে, আমাকে একটু দেখুন। আমার মতো নেতারা কি করছে, যে ওই ছেলেটা আমার ভোটার, আগামী দিনে আমার 2টো ভোট কম হয়ে যাবে, তাই ওর অন্যায়টাকে এটা আমার যে পাওয়ার বলুন যা বলুন সেটাকে স্যার এটা থানাতে যাওয়া বা গিয়ে কথা বলা বলে এটাকে ছেড়ে দিন। ওর কাছে বার্তা গেল যে মোটামুটি দল করলে যে কোনো রাজনৈতিক দল, আমি কোনো দলকে উদ্দেশ্য করে বলছি না, মানে সমাজের কথা বলছি, যে জিনিসটা আমি অন্তত ফিল করেছি, যে আমি দলটা করি মানে রাজনৈতিক ছত্রছায়া আছি মানে এখানে অন্যায় করলেও আমার দাদা আছে বাঁচিয়ে দেবে। এই গল্পটা কেমন হচ্ছে, আজকে আপনার ছেলেটা 2 টাকা চুরি করলো, আপনি কিছু বললেন না, মাত্র 2 টাকা, কালকে ওই 2 টাকাটা 20 টাকা হবে, তখনও আপনি কিছু বলছেন না যে আপনার বাড়ির বাচ্চাটা 20 টাকা চুরি করছে, কিন্তু ওর সাহসটা বাড়ছে 2 থেকে 20, আগামী দিনে 200। যখনই আপনার বাড়ির ছেলেটা 2000 টাকা চুরি করবে তখন আপনার গায়ে লাগবে, তখন কিন্তু অনেকটা ওর হাতটা লম্বা হয়ে যাবে। সেম জিনিসটা এখানেও হচ্ছে। আমি যখন ছোট ছোট একজন রাজনৈতিক নেতা হিসাবে আমি যখন ছোট ছোট জিনিসগুলোকে প্রশ্রয় দিচ্ছি, ও আগামী দিনে বড় কিছু করছে, এবং সেই বড় কিছু যে ঘটনাগুলো ঘটছে সেই জায়গা থেকে ও কনফিডেন্স পেয়ে যাচ্ছে যে আগামী দিনে আমার রাজনৈতিক এটা আমাকে সাপোর্ট করবে, সে যে কোনো দলের হতে পারে, এবং সব দলের মানুষের মধ্যেই একটা প্রবণতা আছে যেটা হবে। আমরা যারা আছি তাদের উচিত এই বার্তা দেওয়া যে না, অন্যায় করলে ভাই তুমি আমার দল করতে পারো, আমার রাজনৈতিক দল, কিন্তু অন্যায় কোনো জায়গা নেই। হ্যাঁ, তোমার সাথে অন্যায় হচ্ছে, আমি তোমার জন্য লড়াই করতে রাজি আছি, সমস্ত কিছুর বিরুদ্ধে গিয়ে লড়াই করতে রাজি আছি, কিন্তু তুমি অন্যায় করে এসে আমার কাছে বলবে না, আর আমি বলা মানে তোমাকে আমি সাপোর্টটা করতে পারবো না। প্রতীক মণ্ডল বিষয়টাকে সাপোর্ট করবে না, না করছে না, আমি শুধু করবো না, আমি করছি না। তুমি যদি আমার এলাকায় আমার থানাতে খবর নাও, মানে আমি পরিষ্কার, মানে যদি আমার দলের কর্মীরা অন্যায় করে সেটাকে অন্যায়, আপনি আপনার মতো করে স্টেপ নিন, আমি সেখানে ইন্টারফেয়ার করি না। নইলে আগামী দিনে তাতে আমি জানি না আমার রাজনৈতিক কেরিয়ার কতদিন হবে, কিন্তু আমি যতদিন থাকবো সমাজে, আমার সমাজের জন্য যতটুকু করা উচিত, আমি কিন্তু আবার বলছি আমি রাজনীতির ভবিষ্যৎ দেখে রাজনীতি করতে আসি। আমি আমার যতটুকু কনসেপ্ট আছে, আমার যতটুকু আছে, সমাজের জন্য আমি যতটুকু করতে পারি আমি করব। দারুণ দারুণ দারুণ। এবং আজকের এই ভিডিও থেকে অনেক কিছুই জানা গেল, অনেক কিছুই শেখা গেল, এবং আমার আরও কিছু প্রশ্ন আসছে, আমরা ফুটবলের দিকে একটু পরে যাব, আর একটু রাজনীতিতে থাকি। প্রতীকদার পোস্টটা ছিল মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। অভয়ার সময় তাকে আমরা বাতি হাতে বেরোতে দেখিনি, কিন্তু রিমির সময় দেখলাম। কি পরিকল্পনা নিয়ে বেরোলো উনি, এটা তোমার কি মনে হয়? দেখুন, আমি আবারও বলছি, আমি প্রতীক মণ্ডল, আমি 5 বছর আগে যে প্রতীক ছিলাম, 5 বছর এখনো যে প্রতীক থাকবো, এবং আগামী দিনেও সেই প্রতীক থাকবে। আমার চরিত্র, আমার চারিত্রিক বৈশিষ্ট্য,
যেটা থাকবে সেটাই। আমি তখনও মানুষের কাজ করেছি, আজও করতে চাই, করবো, সুযোগ পেলেও আগামী দিনেও করব। এখন আপনি যদি বলেন যে হঠাৎ করে 5 বছর আগে প্রতীক এমন একরকম ছিল, প্রতিবাদী প্রতীক, হঠাৎ করে প্রতীক আজকে এসে প্রতীকের প্রতিবাদটা বন্ধ হয়ে গেল। প্রতীক কী করলো, যে অন্যায়ের প্রতিবাদ করতো যে প্রতীক, সেই প্রতীক আজকে অন্যায়কে ঢাকা দেওয়ার চেষ্টা করলো। আবার যখন প্রতীকের ক্ষমতা চলে গেল, আবার প্রতীক অন্যায়। এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা মানুষকে বোকা বানানো, আমার অন্তত মনে হয়। আমার যে সত্তা, সেই সত্তাকে আমি যদি চেঞ্জ করি, তাহলে আমি স্বার্থের জন্য করছি। তো এখানে ঠিক সেম, আমার যে প্রতিবাদটা ছিল সেটা অভয়াকাণ্ডের সময় আমরা দেখেছি যে মানে রাতারাতি, মানে আরজিকর কাণ্ডে রাতারাতি মানে বডিটা পর্যন্ত মানে মিথ্যে দিয়ে শুরু হলো, বাড়িতে জানানো হলো মেয়ে সুসাইড করেছে, রাতারাতি ঘর ভেঙে প্রমাণ লোপাট হয়ে গেল, বডিটাকে জ্বালিয়ে পুড়িয়ে দেবে। সেখানে আমাদের বামপন্থীরাই আওয়াজ তুলেছিল, বডি আটকে ছিল। তো তিনি একজন মহিলা ছিলেন মুখ্যমন্ত্রী, তো তিনি আগেও যখন বামফ্রন্টের 34 আমলে তিনি বিরোধী মুখ এবং তিনি মানুষ তাকে গ্রহণ করেছিলেন। তো তিনি মানে মহিলার মানে একটা মহিলা নির্যাতিত হলো, একটা রেপ হলো, সেখানে দাঁড়িয়ে তিনি সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেন। এবং আর তাছাড়াও আরও বিভিন্ন রকম বক্তব্য ওনার মুখ থেকে শুনেছি, যেটা মেয়েদের মানে আমাদের সমাজের জন্য খুব বাজে। মানে তিনি কোনো একটা ধর্ষণ কাণ্ডকে তিনি কি বললেন, তিনি লাভ অ্যাফেয়ার বলে দিচ্ছেন। আপনি পার্কস্ট্রিট কাণ্ডে বলুন, পার্কস্ট্রিট কাণ্ডে দময়ন্তী দেবী যিনি আমাদের ছিলেন, উনি মানে ইনসিডেন্ট ঘটার সাথে সাথে উনি একটা মন্তব্য করলেন, এবং সেই মন্তব্য দময়ন্তী দেবী তিনি যখন তথ্য মানে কালেক্ট করলেন এবং দেখলেন যে ওনার মন্তব্যটা ভুল প্রমাণিত হচ্ছে, দময়ন্তী দেবীকে উনি ট্রান্সফার করে দিলেন একটা লোয়ার পোস্টে। তাহলে ওনার সত্তাটা তো পরিবর্তন হলো। অন্যায়ের বিরুদ্ধে আমি যদি আজকে প্রতিবাদ করি, আমি আবারও বলছি, আগামী দিনে প্রতীক মণ্ডল তোমার এখানে বসে বলে গেল, যদি আমার দলও যদি অন্যায় করে, সবার আগে প্রতীক মণ্ডল রাস্তায় নামবে। আমরা প্রতীকদাকে দেখে অনেক কিছুই শিখি, এবং আগামী দিনও প্রতীকদার এই বার্তাগুলো আমাদের কাছে অ্যাসেট হয়ে থাকবে, আমরা চালাবো। এবং আমরা বিশ্বাস করতে পারি যে, এবং ব্যক্তিগতভাবে আমি তাকে জানি বলেই আমি বলছি যে তার রাজনৈতিক কেরিয়ার কতদূর আমি জানি না, কিন্তু মানুষের জায়গা থেকে প্রতীক মণ্ডল যত দিন এগোবে আরও পরিণত হবে, এটা আমার মনে হয়। এখান থেকে আমি প্রতীকদাকে জিজ্ঞেস করবো যে তৃণমূল সরকার 15 বছর ক্ষমতায় থাকার পরও পরিবর্তন, কি কারণে এতটা অবক্ষয়, তোমার কি মনে হয়? তৃণমূলের কথা যদি আপনি বলেন, মানে তুমি বলো, সরি কুন্তলদা, মানে আমি পশ্চিমবঙ্গের বৃহৎ আকারে আমি যাব না, আমি তখন রাজনীতিতে ছিলাম না, আমি এত বড় মানে হয়নি যে এত বিস্তারে আমি বলবো। আমি আমার চোখের সামনে যা দেখেছি, আমি দেখেছি যে বিরোধীরা, মানে গণতান্ত্রিক দেশ, বিরোধীরা নমিনেশন দেবে, ভোট হবে, মানুষের রায় নিয়ে যে জিতবে সে তৃণমূলই জিতুক। আমার বিডিও অফিসে যেখানে নমিনেশন হবে, সেই জায়গাটা হাজারো মানুষ সেই জায়গাটা ভিড় করে রাখতো নমিনেশনের ডেটে। আমার নিজের বুথের একজন ভদ্রমহিলা বামফ্রন্টের প্রার্থী হবে বলে গেছিলেন, রাস্তায় তার কাপড়টা খুলে নেওয়া হয়েছিল। মানে বিরোধী করা মানে অপরাধ। এবং সাধারণ মানুষের উপরে, আমি আমার বুথের কথা বলছি, আমার বুথে আমার এক কাকিমা আছেন, মানে যার মানে উপরে ছাওয়ার মতো একটা প্লাস্টিক মানে নেই, মানে টাকা ধার করে প্লাস্টিক কিনতে হয়, তার থেকে টাকা নিয়ে রাখা হয়েছে, তাকে ঘর দেওয়া হবে, যেগুলো আমি নিজের চোখে দেখেছি। আপনি আপনার একটা জায়গা কিনবেন, সেখানে মাটি ভরাট করবেন, আপনার পয়সা দিয়ে জায়গা কিনেছেন, পয়সা দিয়ে মাটি ফেলবেন, তৃণমূলের নেতাদের পয়সা দিতে হবে, নইলে হবে না। আচ্ছা, আপনি যদি বিরোধী করেন বা বিরোধী নিয়ে রাখেন, মানে সেই তৎকালীন সময়ে যারা সিপিএম করতো, যারা বিজেপি করতো, যারা করেছে, ভোটের পরে কেউ, আমার একটা ভাই অটো চালাতো, তার রুটটা বন্ধ করে দেওয়া হলো, তার থেকে টাকা নেওয়া হলো। গরিব মানুষের সঙ্গে এই যে জিনিসগুলো, আরে রাজনীতির জায়গাটা, আপনি তৃণমূল 15 বছর ধরে মানুষের কাজ করেছেন, মানুষ আপনাকে রায় দেবে, মানুষ যদি নাও রায় দেয় মেনে নিতে হবে। কিন্তু তা বলে বিরোধী শূন্য করে দেবো, বিরোধিতা করা যাবে না, আমার ভুলটাকে ধরা যাবে না, এই যে মানসিকতা, মানুষের মুখ বন্ধ করে দেওয়ার মানসিকতা এবং মানুষের উপর অত্যাচার, সাধারণ মানুষের উপরে প্রত্যেকটা জায়গায়, মানে তৃণমূল মানে পয়সা ছাড়া কোনো মানে কিচ্ছু হতো না। আমি অন্তত আমার চোখে দেখেছি, যে ছেলেটা তৃণমূল করতো সেও যদি একটা কাজের জন্য যেত, সেখানেও পয়সা দিতে হতো। তো এবং আজকে যে সমাজের যে অবক্ষয় যে দাঁড়িয়েছে, তার জন্য কিন্তু এই 15 বছরের তৃণমূল সরকারটা দায়ী, ভীষণভাবে দায়ী।
এই যে অন্যায়কে প্রশ্রয় দেওয়া, অন্যায়কারীরা যে এত সাহস পাওয়া, এ কিন্তু পুরো মানে কোনো অন্যায়কারী যদি তৃণমূলের ছত্রছায়া থেকে অন্যায় করে থানা পর্যন্ত পৌঁছয়নি, পুলিশকে পৌঁছতে দেওয়া হয়নি। আজকে তার জন্য সবচেয়ে বেশি সমাজের অপেক্ষা, সেই প্রবণতাটা থেকে গেছে মানুষের মধ্যে। আমি জানি না এটা সমাজ থেকে কীভাবে দূর হবে বা আগামী দিনে কত দিনে এটা দূর হবে বা আমরা পারবো কিনা এর থেকে বেরিয়ে আসতে। খুবই কঠিন একটা কাজ দিয়ে গেছেন মাননীয় মমতা ব্যানার্জি, কঠিন কাজ দিয়ে গেছে। আগামী প্রজন্মকে যে সংস্কৃতি দিয়ে গেলেন, এটা আমাদের জন্য খুব চ্যালেঞ্জ। মাচ্চোর গানটাকে তুমি কেমন ভাবে উপভোগ করছো? দেখুন, আমি আবারও বলছি, আমি ব্যক্তিগত আক্রমণ, রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণ আমি একদম পছন্দ করি না। আমি করিও না কাউকে এখনো পর্যন্ত। তুমি যদি দেখো, আমি কোনো ব্যক্তিগত আক্রমণ, প্রত্যেকের ব্যক্তিগত একটা লাইফ আছে। রাজনীতিতে আমি আমার নীতি আদর্শের কথা বলবো, আমার দলের কথা বলবো, আমরা মানুষের জন্য কি করতে পারি সেটা বলবো, সেটা বলতে পারি। কিন্তু কেউ বিরোধী করে বলে তার ব্যক্তিগত এতে আমি অন্তত এতে আমি বিশ্বাস করি না, ব্যক্তিগত আক্রমণ। তাই আমি প্রজন্মের পর প্রজন্ম এই গানটা শুনতে থাকবে, এটা কিন্তু আমাদের মানে সৌজন্যতাও থাকলো না, মান্যতাও থাকলো না, সম্মানও থাকলো না, কোনো কিছুই থাকলো না। এটাই তো ওই যে বললাম, সমাজে এই বার্তাটা দিয়ে গেলাম। আগামী দিনে প্রতীক মণ্ডলকে নিয়েও গান হতে পারে, মানে বিরোধী রাজনীতি করা মানে হতেই পারে। এই যে দিয়ে গেলাম মানে আমি এটা করলাম মানে এটা চলতেই থাকবে। তো এই জায়গা থেকে বের করে আনাটা সমাজকে খুবই দরকার। এবং এই জন্যই হয়তো সত্যি কথা বলতে ভালো লোকেরা হয়তো রাজনীতিতে আসতে চাইবে না বা থাকবে না। একদম একদম। প্রতীকদা, আমার একটা প্রশ্ন এই সময় মনে আসছে। মাননীয় অভিষেক ব্যানার্জির একটা কথা ছিল, 4 তারিখ বেলা 12টার পর ডিজে বাজানোর একটা ব্যাপার ছিল, যেটা খুব ভাইরাল এবং সেটা নিয়ে এখন কেসও চলছে সম্ভবত। আরও একটা কথা আমরা সোশ্যাল মিডিয়াতেই দেখেছিলাম, আমার ভাইয়ের যদি কিছু হয়, বাংলার নালায় আর পানি থাকবে না, রক্তে ভেসে যাবে। বড় ভাইজানের এই কথাটা, এই বিষয়টাকে তুমি কিভাবে নিচ্ছ প্রতীকদা? দেখুন, আমি আবারও বলবো, আমি সেই একই কথা বললাম যে আমরা যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের কথা কিন্তু একটা গুরুত্ব পায় সমাজের কাছে। আজকে তুমি বলো যে সেই বার্তাগুলো আমরা কি দিচ্ছি আর কীভাবে মানে দিচ্ছি, সেটাকেও একটু আমাদের ভাবা উচিত। যেমন আজকে যে ভোটের পরে 4 তারিখের পরে যেটুকু যা হয়েছে, এই যে ডিম ছোঁড়াও কিন্তু তার একটা পার্ট। কারণ কি, 21শে তো অত্যাচার হয়েছিল, 21 সালে বিধানসভা ভোটের পরে, 2000 লোকসভা ভোটের পরে, 24-এর লোকসভা ভোটের পরেও তো বিরোধীদের উপর অত্যাচার হয়েছিল। যারা বিজেপি করতো সেই সময়, যারা সিপিএম করতো, যারা আইএসএফ করতো, তারা মানে ঘরবাড়ি ছাড়া ছিল। সেখানে দাঁড়িয়ে এবারও সেই একই ভয় ছিল মানুষের মধ্যে, আমাদের মধ্যেও ছিল। সেখানে দাঁড়িয়ে এবং তার হঠাৎ করে অভিষেক বাবুর মতো একজন নেতৃত্ব, যদি এই কথা তার মুখ থেকে বেরোয় যে 4টের পরে মানে ডিজে বাজাবো, দুপুর 12টার পরে ডিজে বাজাবো, উনি বলার সাথে সাথে আমি আবারও আমার জায়গাতে ফিরে যাচ্ছি, কারণ আমি আমার মিনাখাতেই ফিরে যাচ্ছি। আমার ওখানেও ওই সেম ডায়লগ কিন্তু তৃণমূলের নেতারা কপি করতে শুরু করলো। মানে এই মেন্টালিটিটা ঢুকিয়ে দেওয়া হলো যে আমার নেতৃত্ব, আমার ঊর্ধ্বতন নেতৃত্ব বলেছে মানে অ্যাপ্রুভাল পেয়ে গেলাম। নিচুতলার যারা আমরা আছি, আমরা একটা অ্যাপ্রুভাল পেলাম। তাহলে আমরা কি বলছি তার উপরে আমাদের সংযম রাখাটা খুব দরকার। এবং সমাজে আমাদের এই বক্তব্যটা সমাজে কতটা এফেক্ট পড়ছে সেটা, বা রাজনীতিতে কতটা এফেক্ট পড়ছে সেটা আমাদের অন্তত চিন্তা করে দেখা উচিত। আবেগের বশে সামনে 2-10 হাজার লোকের ভিড়ে একটু মানে বডি গরম হলো এবং সেটা দেখে আবেগতাড়িত হয়ে বলে দিলাম, কিন্তু আমরা সেটা ভাবি না সেটা পরবর্তীকালে গিয়ে কোথায় গিয়ে শেষ হবে। এবং তার মানে ওনার সাথেও যেটা হয়েছে ভোটের পরে, সেটাও খুবই দুঃখজনক, সেটা মানে নিন্দনীয়। যারাই করুক, সোনারপুরে যেটা হয়েছে নিন্দনীয়। কিন্তু তার জন্য ওনার ওই ভোটের আগের বক্তব্য কোথাও রিলেটেড, মানে মানুষকে যেভাবে উনি করে রেখেছেন এবং মানুষ যে ভীত সন্তুষ্ট হয়েছিল, তো সেই জায়গাটা কোথাও রিপারকেশন এসছে। রাজ্য রাজনীতিতে প্রতীক মণ্ডল এই মুহূর্তে কাকে রেড কার্ড দেখাবে? না, প্রতীক মণ্ডল রেড কার্ড এখানে দেখানোর কেউ না। মাঠে 90 মিনিট প্রতীক মণ্ডল রেড কার্ড দেখাতে পারে, কিন্তু রাজ্য রাজনীতিতে মানুষ কিন্তু রেফারি, আমরা কিন্তু খেলোয়াড়, মানুষ রেফারি। আমি ভোটের আগেও বলেছিলাম যে এখানে মানে কার্ড যা দেখানোর মানুষই দেখাবে। তো এই ভোটে প্রতীক মণ্ডলকে রেড কার্ড দেখিয়েছে মানুষ এবং সেটা হাসি মুখে প্রতীক মণ্ডল মেনে নিয়েছে। দুর্দান্ত। এবং রাজ্য রাজনীতিতে ম্যান অফ দ্য ম্যাচ কি তাহলে শুধু দেশের নাগরিকরাই? একদম 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 তোমার কথা অনুযায়ী সেটা একদম ম্যান অফ দ্য ম্যাচ পশ্চিমবঙ্গের মানুষই ম্যান অফ দ্য ম্যাচ হবে।
এবং তারাই ঠিক করবে আগামী দিন, এতদিন তারাই ঠিক করে এসেছে এবং আগামী দিনে তারাই ঠিক করবে পশ্চিমবঙ্গ কিভাবে চলবে। এবং রাস্তা মানুষই, মানে মানুষ চিরস্থায়ী, ক্ষমতা কিন্তু চিরস্থায়ী নয়, কিন্তু মানুষ চিরস্থায়ী। রবীন্দ্রনাথের একটা কবিতা, ওরা কাজ করে, তো ওরা কাজ করতে ওটাতে আপনি যদি করেন, জানবেন যে যারা শ্রমজীবী মানুষ তারা কিন্তু যুগের পর যুগ তারা কিন্তু সমাজে আছে। বাকি ক্ষমতা পরিবর্তন হয়েছে, ক্ষমতাশীল আজকে যারা, আমি বিরাট দম্ভ দেখাচ্ছি, আমি ক্ষমতায় আছি, আমি ক্ষমতাশীল, আমি কিন্তু সারা জীবন এই ক্ষমতা থাকে না। ক্ষমতা কিন্তু চিরস্থায়ী নয়, ক্ষমতা ক্ষণস্থায়ী। এই বার্তাগুলো আমাদের কাছে অত্যন্ত কার্যকারী হয়ে থাকবে এবং আমাদের কাছে অ্যাসেটও হয়ে থাকবে। অবশ্যই আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা থাকবে এবং রাজনৈতিক কেরিয়ারের থেকে আমি আরও একবার বলতে চাই যে মানুষের আশীর্বাদ যেন প্রতিজ্ঞা পূর্ণ হয়। আমাদের দেশের অন্যতম সেরা রেফারিদের মধ্যে তুমিও একজন। আমরা প্রত্যেকেই জানি, মানতে আমরা বাধ্য। অনেক দুঃসাহসিক সিদ্ধান্ত নিয়েছো। রেড কার্ড মাঠে যেটা তুমি দেখাও 90 মিনিট, একটু আগেই বললে, এমন এক দুঃসাহসিক পরিস্থিতি বা ঘটনার কথা তুমি একটু শেয়ার করো, যেটা তোমার মনে এখনো থেকে গেছে। এমন কাউকে রেড কার্ড দেখিয়েছিলে? রেড কার্ড আমি প্রচুর দেখিয়েছি মাঠে, মানে একটা ময়দানে, মানে একটা বাজে মানে কথার প্রচলনও আছে। ব্যাপারটা হচ্ছে যে আমি কার্ড বেশি দেখাই, এটা আমি বলি। এটা সবার প্রশ্ন আছে, মানে যারা ফুটবল দেখে বা আমাকে দেখি অনেকে যারা ফুটবলে মানে রেগুলার দর্শক, তারাও প্রশ্ন করে আপনি এত কার্ড দেখান কেন। আসলে আমি কম্প্রোমাইজ করাটা, মানে মাঠে নেমে 90 মিনিট আমি ভুলের জায়গাটা সেটা অনিচ্ছাকৃত ভুল। কারণ একটা মানুষ, রেফারিং এমন একটা জব যেখানে আমরা সঠিক জায়গায় যখন পৌঁছতে না পারি মিস করে যাই। এবং একটা মানুষ 90 মিনিট সবসময় একদম পারফেক্ট পজিশনে গিয়ে পৌঁছানো সম্ভব হয় না। ভুল আমাদেরও হয়, তবে সেটা খুব কম। কারণ সেখানে দাঁড়িয়ে তো ওই কম্প্রোমাইজের জায়গাটা আমি কখনো করিনি। অন্তত 90 মিনিটে আমার প্রফেশনের জায়গায় মাঠে নামলে আমি অনেস্ট থাকার চেষ্টা করেছি এবং সেখানে দাঁড়িয়ে যা হয় আমি সেটার পরিবর্তে আমার যা ডিসিপ্লিন, আইন যা আছে, সেখানে দাঁড়িয়ে আমি কার্ডগুলো দেখাই। ঘটনা একটা বলো না যে এই কে লাল কার্ড দেখানোর পর খুব বড় কিছু হয়েছিল বা এরকম কিছু একটা? হ্যাঁ, স্মরণীয় বলতে মুম্বাই কেরালা ম্যাচে একটা ইনসিডেন্ট আছে, যেটা ম্যাচের পরে গন্ডগোল বেঁধে গেছিল। প্রবীরদা আমাদের প্রবীরদা তার একটা পার্ট, তো সেটা একটা অনেকগুলো, দুটো রেড কার্ড হয়েছিল ম্যাচের পরে, আরও দুটো হতে পারতো, যেটা মানে দেখালে ভালো হতো। পরে যখন ভিডিও দেখেছি যে দেখালে ভালো হতো, মিস হয়ে গেছিলো। এখন রিসেন্ট সুপার কাপের সেমিফাইনাল গোয়া মুম্বাই ম্যাচেও জীবনের প্রথম, মানে আমার লাইফে হয়তো ইন্ডিয়ান ফুটবলেই কখনো ঘটেনি, ম্যাচে নামার আগেই রেড কার্ড। এটা সারা জীবন মনে থাকবে, এটা মানে ব্যতিক্রমী ঘটনা আর কি, যেটা তুমিও বোধহয় জানো। হচ্ছে মানে লাইফে কখনো এরকম ঘটনা ঘটবে এটা আমিও এক্সপেক্ট করিনি অ্যাজ এ রেফারি, যে ম্যাচ শুরু হওয়ার আগেই টানেলেই রেড কার্ড হয়ে যাবে। লতে আছে, আইনে আছে, বই পড়েছি, সবটাই তো আমাদের পড়তে, আইনে পড়ে রেখেছি, কিন্তু আইনে এমন কিছু বর্ণনা আছে যেগুলো কোনোদিন প্র্যাকটিক্যালি ঘটে না। তো সেদিন মানে আমার লাইফের মানে অভিজ্ঞতা সঞ্চয় হলো আর কি, ঘটলো। ইগার হচ্ছে রেড কার্ড, সেটা মিডিয়াতে তো আছে, একটু ড্রেস ইকুইপমেন্ট চেঞ্জ নিয়ে হচ্ছিল কথা, সেখানে প্রাইভেট পার্ট সেটা শো করে ফেলে, সেটা মিডিয়াতে পরে প্রকাশ হয়েছিল। তো সেই জন্য আমাদের যা আছে এটা রেড কার্ড, তো অ্যাজ পার ল যা ছিল সেভাবেই রেড কার্ড মানে খেলা। প্রতিবাদী চরিত্র প্রতীক মণ্ডল 90 মিনিটে প্রতিবাদী চরিত্র না, 90 মিনিটে আমার কাজ ওটা আমাকে করতে হয় এবং আমি আইনের মধ্যে বাঁধা, আমি যা আমার আইনের ফিফা লস অফ দ্য গেম যা আছে সেটাকে আমি মেনটেন করার চেষ্টা করি। প্রতীকদা, ময়দানে এখন খুব চর্চিত বিষয় হচ্ছে ম্যাচ ফিক্সিং। আশা করি বিষয়টার সম্পর্কে তুমি যথেষ্ট অবগত। তো এই ম্যাচ ফিক্সিং এর বিষয়গুলো নিয়ে কখনো তোমার কাছে কিছু প্ররোচনা এসছে? না দেখো, ম্যাচ ফিক্সিং এর ব্যাপারটা আমরা জানি যে রেফারিদের কাছেও বিষয়টা নিয়ে না, এটা রেফারিং কোনো পার্টি না। এটা যদি কখনো কোনো প্লেয়াররা যদি মানে করে বা কেউ ইনভলভ হয়ে থাকে, বিভিন্ন সময় দেখেছি তদন্ত করে অনেকে অ্যারেস্ট হয়েছে, সেটা টিম বা প্লেয়ারদের তাদের ব্যাপার। এখানে রেফারিং কোনো পার্ট না। মানে আমরা যদি চোখে মানে
বলতে দ্বিধা নেই, আমরা যদি দেখে ফিলও করি তার তো এভিডেন্স আমরা দিতে পারবো না, তবে আমাদের সেখানে বলার কোনো জায়গা নেই। তো ওটা একটা আলাদা পার্ট। তবে রেফারিদের কাছে এরকম মানে রেফারিদের থেকে পাওয়া যায় না, কারণ রেফারিদের থেকে কিছু পাওয়া যায় না, মানে বললেও হবে না বলে, এটা যেখানে বললে হয় সেই মাধ্যমে হয়, রেফারিদের কাছে এরকম কোনো কিছু আসে। কিন্তু যে প্লেয়ারগুলো ধরা পড়ছে, অনেকে সাসপেন্ড হয়েছে, অনেকে বাইরের লোক হচ্ছে, এই পুরো বিষয়টাকে কিভাবে বন্ধ করা যায় প্রতীকদা, মানে তোমার কি মনে হয়? এটা আর আমি আমার থেকে যারা আছে আইএফএ তে যারা আছেন, আমাদের বিশেষ লোকালে যদি বলো আইএফএ আছেন, আইএফএ তো ইন্টিগ্রিটি ডিপার্টমেন্ট আছে, সেখানে তো রীতিমতো সবটাই হয়, তো সেখানে জায়গা আমার অন্তত মনে হয় না সেখানে এরকম কিছু। বাকি লোকাল ম্যাচে যেগুলো হচ্ছে সেগুলো মানে আইএফএ আছে, তারা দেখছে যথেষ্ট। আর তুমি সবচেয়ে বড় তো তুমি আছো, তুমি খুব মানে এই বিষয়টা তুমি খুব স্ট্রংলি দীর্ঘদিন ধরে লড়াই করে যাচ্ছ, তোমার লড়াইকে খুন্নিস, তুমি লড়ছো, ফুটবলের স্বার্থে লড়ছো, এবং তোমার লড়াইটা প্রথম থেকেই ফুটবলের স্বার্থেই তুমি লড়াই করছো, এই জন্য তোমাকে আমি অভিনন্দন জানাই। এই লড়াইটা জারি রাখো, অন্যায়ের সঙ্গে অন্যায়ের জন্য লড়তে হবে, অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে, অন্যায়ের সঙ্গে আপোষ করা যাবে না এই লড়াই। এবং এটাকে চেষ্টা করছে মনিটরিং করা, তুমিও যেভাবে আছো, তোমাদের মতো লোকেরাই পারবে এটাকে। আমাদের কোথাও হাত বাঁধা থাকে বা আমরা একটা জায়গায় থাকি, আমাদের পক্ষে সম্ভব না, তোমরা এই জায়গাটা নিয়ে লড়ো। আগামী দিনে নিশ্চয়ই বাংলার ফুটবল ভালো দিকে যাবে। প্রতিষ্ঠিত ভারতীয় রেফারি প্রতীক মণ্ডল বর্তমান ক্রীড়ামন্ত্রীর কাছে কি আবেদন রাখবে ফুটবলের জন্য, ফুটবলের উন্নতির জন্য? দেখুন, আমি গতকাল মোহামেডান ম্যাচে সিএফএল-এ আমি ওনাকে ধন্যবাদ জানাই। প্রথমেই উনি মানে আমি এর আগে কখনো এত বছর মানে মাঠে আছি যে কোনোদিন কলকাতা লিগের 3টে ক্লাবের বড় মানে ওপেনিং ম্যাচে ক্রীড়ামন্ত্রীর উপস্থিতি আমার সেটা দেখা যায়নি। আমি ওনাকে ধন্যবাদ জানাই যে ওনার ওটা জায়গা, মানে স্পোর্টসের জায়গাটা ওনার, এবং কলকাতা লিগে একটা মাহাত্ম্য আছে, একটা পুরনো শতাব্দী প্রাচীন লিগ, সেই লিগের প্রত্যেকটা টিমেরকে উৎসাহিত করা বা গ্যালারিতে মানুষের অভিবাদন কুড়ানো বা মানুষকে ধন্যবাদ জানানো, সেটা উনি কালকে করলেন। আমি অসংখ্য ধন্যবাদ জানাই ওনাকে। এভাবে উনি ফুটবলের পাশে থাকুক এবং আরও যা যা করা যায়, উনি একটা দপ্তর সামলাচ্ছেন, আগামী দিনে যাতে বাংলার প্রতিভা আরও উঠে আসে এটা উনি নিশ্চয়ই দেখবেন, কাজ করবেন। ওনার শুরু মানে সে বলে না মর্নিং শোজ দ্য ডেজ, তো ওনার শুরুটা দেখে আমার মনে হচ্ছে ওনার ফুটবলের প্রতি সেই খেলাধুলোর প্রতি সেই জায়গাটা আছে। এবং সাথে আমি বলবো আমাদের ফুটবলারদের সাথে সাথে আমি যেহেতু রেফারিং ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসি, আমি চেষ্টা করব ওনার সাথে দেখা করার। আমার অন্তত ইচ্ছে আছে যদি সুযোগ হয়। আমাদের রেফারিদের যারা রেফারিং করে তাদের চাকরির জায়গাটা কোথাও একটা সমস্যা হচ্ছে, যারা অন্তত উপরের দিকে খেলাচ্ছে, দীর্ঘদিন বাংলাকে সার্বিক পরিষেবা দিচ্ছে, বাংলার হয়ে রিপ্রেজেন্ট করছে, তো সেই জায়গাটাও আমি অন্তত অনুরোধ করব তোমাদের মাধ্যমে, এবং আমি চেষ্টা করব ওনার সঙ্গে একবার সাক্ষাৎ করার, সেই দাবিটা নিয়ে, যাতে সাথে সাথে যাতে বাংলার রেফারিরাও আগামী দিনে এগিয়ে আসে, এবং তাদের একটা সঠিক জায়গা থাকলে প্রত্যেকটা মানুষ এগিয়ে আসতে চাইবে। আগামী দিনে নতুন প্রজন্ম রেফারিংয়ে আসতে চাইছে না, কারণ সফল হওয়াটা খুব মানে কঠিন, বা সেখানে চাকরি বাকরির একটা সিকিউর জায়গাটা নেই। তো আমি দাবি রাখবো ওনার কাছে যাতে সেদিকটা উনি দেখেন। দুর্দান্ত, মানে আমি দেখা করেছিলাম ওনার সাথে, তো দেখা করে আমরা আমাদের কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। মানে অত্যন্ত সুন্দর একজন মানুষ, তার সাথে দেখা করে বুঝতে পেরেছি, এবং বিচক্ষণ মানুষ। উনি একজন ডাক্তারবাবু, ইন্দ্রনীল খান মহাশয়। তো আমরাও আশাবাদী যে আমরা যেই বিষয়গুলো নিয়ে ওনার কাছে পৌঁছেছিলাম সেগুলো নিয়ে উনি যথেষ্ট কার্যকারী ভূমিকা নেবে আগামী দিনে। তো দেখা যাক, আমরা অপেক্ষা করব, এবং তোমার এই বিষয়টাও আমাদের ক্যামেরার মাধ্যমে, আমাদের পডকাস্ট চ্যানেল স্পষ্ট কথার মাধ্যমে তার কাছে পৌঁছে যাক, এটা আমরা মনে প্রাণে চাইব। আর একদম শেষ সময় প্রতীকদা, আমাদের স্পষ্ট কথা পডকাস্টে তুমি এসছো, কিছু যদি বলো। দেখো, স্পষ্ট কথা, তোমার সবচেয়ে বড় কথা, তোমাকে আমি আবারও বলছি, তুমি তোমার মতো প্রতিবাদী মুখ, তুমি আমাকে অনেক সময় অনেক কথা বললে। ফুটবলার হিসেবে জীবন শুরু করা, সেখানে দাঁড়িয়ে সেখানে বাধার সম্মুখীন, চোট আঘাত, সেখান থেকে বেরিয়ে এসো ফুটবলকে কিছু ফেরত দেওয়ার যে চেষ্টা, বা ফুটবলের সঙ্গে থাকার তাগিদে তুমি ফিটনেস ট্রেনার, সেখান থেকে প্রচুর প্লেয়ার এখন তোমার হাতে, তারা নিজেদের
সুস্থ রেখে মাঠে ফিরছে, যারা চোট পাচ্ছে বা যারা রেগুলার আছে, তুমি ফুটবলের জন্য করছো, ফুটবলের স্বার্থে তাদের জন্য তাদেরকে মাঠে ফেরাচ্ছ, ইনক্লুডিং আমিও তার মধ্যে আছি। কখনো কখনো সময় সুযোগ যখন হয় আমিও চেষ্টা করি তোমার কাছে আসার। বাকি ফুটবলের, বাংলার ফুটবলের জন্য তোমার যে প্রতিবাদী মুখ, তুমি যে বাংলা ফুটবলের স্বার্থে লড়াই করছো এবং সেই সঙ্গে সঙ্গে যে স্পষ্ট কথা যে মানুষকে তুলে ধরছো, তোমাকে আমার অভিনন্দন রইল। আগামী দিনে তুমি এভাবেই কাজ করে এগিয়ে চলো এবং সমাজের অবক্ষয়ের যে দিকগুলো আছে সেগুলো তোমাদের মাধ্যমেও সেগুলো মিটুক, এই আশা রাখবো। অনেক অনেক ধন্যবাদ প্রতীক মণ্ডলকে আমাদের স্পষ্ট কথার পডকাস্টে এতটা সময় দেওয়ার জন্য। আমরা খুব আনন্দিত আজকের এই পর্বটা করে, এবং আমরা আশাবাদী যে প্রতীকটা আগামী দিন আরো অনেক এগিয়ে যাবে এবং অনেক মানুষের আশীর্বাদ নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। আজকের পর্ব এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ।